প্রথম ঘরে ঢুকতেই আমরা থমকে দাঁড়ালাম। মেঝেতে পড়ে আছে মরচে ধরা শিকল, একটা লোহার জলের মগ, ভাঙা কেরোসিন লণ্ঠন, আর এক কোণে একটা মানুষের কঙ্কাল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 422 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে একটা এমন ঘটনা থাকবে, মানে ঘটনাটাকে কি বলবো আমি নিজেও জানি না। অদ্ভুত একটা ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। তবে উন্মেষ আমাকে বলেছে যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু এই ঘটনায় অনেক লোকের নাম রয়েছে। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন তার এবং এই ঘটনায় উল্লেখ করা প্রত্যেকের নাম যেন বদলে বলি। উন্মেষ আমাকে এও জানিয়েছে যে এই ঘটনার সত্যতা নিয়ে তার মনের মধ্যে কিছু সন্দেহ আছে, এবং আমাকে সে এটাও বলেছে যে আমি এই ঘটনা সিলেক্ট করতেও পারি, রিজেক্টও করে দিতে পারি। তবে আমি বলতে চাই যে প্রেতপক্ষ কখনোই ঘটনার সত্যতা যাচাই করে না। ঘটনা যদি ভালো হয়, ঘটনার এন্টারটেনমেন্ট ভ্যালু যদি ভালো হয়, তাহলে আমরা সেই ঘটনা সিলেক্ট করি এবং আমরা প্রেতপক্ষের শ্রোতাদের বলি যে এই চ্যানেলে শোনানো ঘটনা সবসময় তোমরা এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্যই শুনবে। শুরু করছি আজকের প্রেতপক্ষের 422 নম্বর এপিসোডের ঘটনা। আমার নাম অরূপ মজুমদার। এখন আমার বয়স 72। অবসর নেওয়ার আগে প্রায় 35 বছর সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। জীবনের বড় একটা সময় কেটেছে সেতু, টানেল আর রেলপথ নির্মাণের কাজে। এখন অনেকেই আমাকে নানা অভিজ্ঞতার কথা লিখে রাখতে বলেন, কিন্তু আমার জীবনে একটা ঘটনা আছে যেটা এতদিন কাউকে খুলে বলিনি। কারণ ওই একটাই কারণ, ঘটনাটা বললে যদি সেই ঘটনাকে ভুয়ো বলে মনে করে, অনেকে মনে করবেন আমি বাড়িয়ে বলছি। কিন্তু আমি আজও বিশ্বাস করি সেদিন যা ঘটেছিল তার সব ব্যাখ্যা বিজ্ঞানের কাছে হয়তো একদিন মিলবে, তবে আজ তার ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। তবে সেই রাতে আমরা যারা উপস্থিত ছিলাম তাদের প্রত্যেকের কাছে ঘটনাটা ছিল সম্পূর্ণ বাস্তব। ঘটনাটা 1978 সালের। তখন কলকাতা শহরের বুক চিরে ভারতের প্রথম মেট্রো রেলপথ তৈরির কাজ পুরো দমে চলছে। ধর্মতলা, চাঁদনী চক, সেন্ট্রাল চারিদিকে খোঁড়াখুড়ি। দিনের বেলায় ধুলোয় ঢেকে যেত রাস্তা, আর রাতে যখন শহরের ভিড় কমে আসতো তখন শুরু হতো সবচেয়ে কঠিন কাজ। আমি তখন মাত্র 24 কি 25 বছরের এক তরুণ সিভিল ওভারসিয়ার। সদ্য চাকরিতে যোগ দিয়েছি। আমাকে রাতের শিফটের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের কাজ ছিল খননের অগ্রগতি দেখা, মাটির চাপ মাপা, সাপোর্ট বিম পরীক্ষা করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রথম দিন থেকেই বুঝেছিলাম মাটির নিচে কাজ করা মানে একেবারে অন্য পৃথিবীতে নেমে যাওয়া। উপরে কলকাতা তখনও জেগে থাকতো, ট্রামের ঘন্টা, বাসের হর্ন, চায়ের দোকানের ভিড়, আর নিচে শুধু ভেজা মাটি, লোহার গন্ধ আর কংক্রিটের ধুলো। সেই সময় আধুনিক টানেল বোরিং মেশিন সব জায়গায় ব্যবহার হতো না। অনেক অংশে কাট এন্ড কভার পদ্ধতিতে খনন চলছিল। কোথাও আবার হাতে ড্রিল, কম্প্রেসার আর ছোট এক্সকাভেটর দিয়ে কাজ এগোচ্ছিল। রাত বাড়লে কাজের শব্দ অন্যরকম লাগতো। লোহার ওপর হাতুড়ির আঘাত বহু দূর পর্যন্ত প্রতিধ্বনি হয়ে ফিরে আসতো। কখনো মনে হতো কেউ যেন আরো দূরে একই কাজ করছে। আমাদের টিমে 12 জন ছিল। সিনিয়র ইঞ্জিনিয়ার অজিত বাবু, জিওলজিস্ট তপন সেন, সেফটি অফিসার অশোক ঘোষ, ফোরম্যান রহিম শেখ, আর বাকি সবাই অভিজ্ঞ শ্রমিক। তাদের নাম আমার ঠিকভাবে মনে নেই। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন গোপাল মাঝি, বয়স
60 ছুঁই ছুঁই। তিনি বহু বছর রেলওয়ের নির্মাণ কাজে কাজ করেছিলেন। অভিজ্ঞ মানুষ। এনার নাম এবং এনার কথা মনে থাকার অনেক কারণ আছে। প্রথম রাতেই তিনি আমাকে একটা কথা বলেছিলেন। তিনি আমাকে কখনো বাবু, কখনো খোকা বলে সম্বোধন করতেন। তিনি আমাকে বলেছিলেন, বাবু, রাত 2টোর পরে যদি একা নিচে নামতে হয় কাউকে সঙ্গে নিয়ে নামবেন। আমি হেসে বলেছিলাম, কেন কাকা, নিচে কি আছে, ভূত না ছিনতাইবাজ? তিনি মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, না বাবু, মাটির নিচে সব সময় যা সব শব্দ শোনা যায় সবকিছু মানুষের হয় না। শব্দ অন্য কোথাও থেকেও আসতে পারে। আমি কথাটা শুনে তেমন গুরুত্ব দিইনি। বয়স্ক মানুষ, পুরনো বিশ্বাস থাকতেই পারে, পুরনো ধ্যান ধারণা আর কি। প্রথম 3 সপ্তাহ খুব ভালোভাবেই কাটল। মাঝে মাঝে ছোটখাটো ধস, জল ঢুকে পড়া, যন্ত্র নষ্ট হওয়া, এসব ছিল নিত্যদিনের ব্যাপার। কিন্তু 4র্থ সপ্তাহের এক রাতে প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে। সেদিন রাত তখন প্রায় 2:30টে। আমরা একটা টানেলের ভেতরে খনন অংশের সাপোর্ট বিম পরীক্ষা করছি। হঠাৎ কম্প্রেসারের শব্দ বন্ধ হয়ে গেল। সবাই ভেবেছিল ইঞ্জিনে সমস্যা হয়েছে। মেকানিক নিচে নেমে পরীক্ষা করলো, মেশিন একদম ঠিক, কিন্তু স্টার্ট নিচ্ছে না। প্রায় 3 মিনিট পর নিজে থেকেই চালু হয়ে গেল। মেকানিক অবাক হয়ে বলল, এমন তো হওয়ার কথা নয়। আমরা বিষয়টা গুরুত্ব দিলাম না। কিন্তু কিছুক্ষণ পর আরেকটা ঘটনা ঘটল। রহিম শেখ দৌড়ে এসে বলল, সাহেব, পশ্চিম দিকের কাটিংয়ে কেউ হাঁটছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, দেখতে পাইনি, শুধু আলো নড়তে দেখেছি। আমি টর্চ নিয়ে ওর সঙ্গে এগোলাম। প্রায় 200 ফুট দূরে খননের শেষ অংশ, তারপর কেবল অন্ধকার। আমি আলো ফেললাম, সেখানে কেউ নেই। ঠিক তখনই ঠক ঠক খুব স্পষ্ট বুটের শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ আমাদের দিকেই হাঁটছে। আমি রহিমকে বললাম, কে ওখানে, ডাকো তো। সে চিৎকার করে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু পদশব্দ। তারপর হঠাৎ সব থেমে গেল। আমি ভেবেছিলাম প্রতিধ্বনি বারবার ফিরে ফিরে আসছে। এমন সময় গোপাল কাকা নিচু গলায় বললেন, খোকা, শব্দটা সামনে থেকে আসেনি। আমি বললাম, তাহলে? তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, ওটা আমাদের পেছন থেকে এসেছিল। আমার বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে আলো ফেললাম। দীর্ঘ খনন পথ, লোহার সাপোর্ট, ঝুলে থাকা বৈদ্যুতিক তার, কিন্তু কেউ তো নেই। রহিম ফিসফিস করে বলল, আমরা তো 3 জনেই সামনে তাকিয়েছিলাম, তাহলে পেছনে হাঁটল কে? আমি আর আলোচনা বাড়ালাম না। সবাইকে কাজে ফিরে যেতে বললাম। নিজেকে বোঝালাম, রাত জেগে কাজ, ক্লান্তি, প্রতিধ্বনি, এইসব মিলিয়েই এমন মনে হয়েছে। মাথার ভেতরে অদ্ভুত সব ক্রিয়া করছে। কিন্তু সেই রাতের ডিউটি রিপোর্ট লিখতে বসে আরেকটা অদ্ভুত বিষয় চোখে পড়ল। রাত 2:37 থেকে 2:41 পর্যন্ত 4 মিনিটের কোনো কাজের নথি নেই। যে সময়ের কম্প্রেসার বন্ধ হয়েছিল, আমরা পদশব্দ শুনেছিলাম, সেই 4 মিনিট যেন কেউ লগ বুক থেকেই বাদ দিয়ে দিয়েছে। আমি নিজে তো লিখিনি, অজিত বাবুও না, তাহলে সেই অংশটা খালি রইল কিভাবে? আমি নতুন করে সময় লিখতে গিয়েও থেমে গেলাম, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমার হাত ঘড়িও ঠিক 4 মিনিট পিছিয়ে আছে। পরদিন সকালে অফিস যাওয়ার পথে ঘড়িটা ঘড়িওয়ালাকে দেখাই। তিনি পরীক্ষা করে বলেন, ঘড়িতে কোনো ত্রুটি নেই। আমি আর কাউকে কিছু বলিনি, কিন্তু পরের কয়েকদিন ধরেই একই সময়, সেই রাত 2:37 থেকে 2:41 মধ্যে কেউ না কেউ অদ্ভুত পদশব্দ শোনার কথা বলতে শুরু করলো। কেউ বলতো যেন ভারী বুট পরে একজন ধীরে ধীরে হাঁটছে, কেউ বলতো দূরে লণ্ঠনের মতো আলো দেখা যায়, আবার কেউ বলতো অন্ধকারের ভেতর থেকে যেন ইংরেজি ভাষায় কারো কথা বলার অস্পষ্ট শব্দ ভেসে আসে। ইঞ্জিনিয়ার অজিতবাবু এসব শুনে বিরক্ত হয়ে বলেছিলেন,
মাটির নিচে প্রতিধ্বনি খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা সবাই কাজে মন দিন। আমরাও তাই করেছিলাম। কিন্তু ঠিক 3 রাত পরে যে ঘটনাটা ঘটল, তারপরে আর কেউ বিষয়টাকে কেবল প্রতিধ্বনি বলে উড়িয়ে দিতে পারেনি। সেদিন খনন যন্ত্রের লোহার দাঁত হঠাৎ এমন একটা শক্ত বস্তুর সঙ্গে ধাক্কা খেল, যা পাথরও নয়, কংক্রিটও নয়। পরিষ্কার করতে গিয়ে দেখা গেল ভেজা মাটির নিচে সারি সারি পুরনো লাল ইট। ইটগুলো এমনভাবে গাঁথা যেন সেটা কোনো দেওয়াল নয়, বরং একটা সুড়ঙ্গের ছাদ। আর ঠিক এই সময় গোপাল কাকা আমার কাঁধে হাত রেখে খুব আস্তে বললেন, খোকা, মনে হচ্ছে আমরা শুধু মাটি কাটিনি, কারো বহু বছরের বন্ধ দরজায় কোদাল মেরে বসেছি। গোপাল কাকার কথাটা শুনে আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম। বলেছিলাম, কি যে বলো কাকা, কোদাল? আরে এ তো খননের মেশিন। কিন্তু সামনে যা দেখছিলাম তাতে হাসার মতো কোনো পরিস্থিতি ছিল না। খনন যন্ত্রের দাঁতের নিচে দেখা যাচ্ছে পুরনো লাল ইটের বাঁকানো গাঁথুনি। এক নজর দেখেই জিওলজিস্ট তপনবাবু বললেন, এটা কোনো সাধারণ দেওয়াল নয়। দেখুন, ইটগুলো অর্ধবৃত্তাকারে বসানো, মনে হচ্ছে একটা আর্চ। অজিতবাবু টর্চের আলো ফেলে অনেকক্ষণ পরীক্ষা করলেন, তারপর বললেন, কাজ বন্ধ করো, একটা ইঁটও আর ভাঙবে না, আগে বুঝতে হবে এটা কি। রাত তখন প্রায় 3টে। খনন কাজ বন্ধ করে সবাই দাঁড়িয়ে রইলাম। কেউ কথা বলছে না, শুধু ওপরে কম্প্রেসারের হালকা শব্দ আর নিচে ভেজা মাটির গন্ধ। সকাল হতেই খবর গেল প্রকল্প দপ্তরে। দুপুরের মধ্যে রেলের কয়েকজন সিনিয়র ইঞ্জিনিয়ার, একজন ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা এসে পৌঁছলেন। পুরো জায়গাটা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হলো। শ্রমিকরা কোদাল নিয়ে খুব সাবধানে মাটি সরাতে লাগলো। প্রায় 4 ঘন্টা পর পুরো কাঠামোটা স্পষ্ট হয়ে উঠল। সেটা সত্যি একটা সুড়ঙ্গের ছাদ। ইটগুলো ছিল অস্বাভাবিক শক্ত, চুন সুরকি দিয়ে এমনভাবে গাঁথা যেন 100 বছর পরেও প্রায় অক্ষত। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা সুশান্ত বাবু ইটের গায়ে হাত বুলিয়ে বললেন, এটা ব্রিটিশ আমলের নির্মাণ বলেই মনে হচ্ছে, তবে নিশ্চিত হতে পরীক্ষা করতে হবে। অজিতবাবু অবাক হয়ে বললেন, কিন্তু আমাদের নকশায় তো এমন কোনো সুড়ঙ্গ নেই। কথাটা শুনে একজন প্রবীণ সার্ভেয়ার ধীরে ধীরে বললেন, সব সুড়ঙ্গের নকশা সরকারি ফাইলে থাকে না স্যার। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। সন্ধ্যের দিকে সিদ্ধান্ত হলো পরদিন সকালে সুড়ঙ্গের একটা ছোট অংশ খোলা হবে। সেই রাতে আবার আমাদেরই পাহারার দায়িত্ব পড়ল। আমি, রহিম, গোপাল কাকা, অশোকবাবু আর আরও 4 জন শ্রমিক। অজিতবাবু যাওয়ার আগে বলে গেলেন, শোনো, কেউ একা নিচে নামবে না। কোনো অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করবে। রাত বাড়তে লাগলো। 12টা, 1টা, 2টো, সব কিছু স্বাভাবিক। আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ গোপাল কাকা বললেন, বাবু শুনতে পাচ্ছেন? আমি কান খাড়া করলাম। প্রথমে কিছু শুনতে পাইনি, তারপর মনে হলো খুব দূরে কোথাও ধাতব কিছুর ঠোকাঠুকির শব্দ হচ্ছে, যেন কেউ লোহার ওপর একটা হাতুড়ি দিয়ে আঘাত করছে। রহিম বলল, এত রাতে কে কাজ করছে? আমি সঙ্গে সঙ্গে ওপরের টিমে খবর পাঠালাম। উত্তর এলো, নিচে শুধু আমরাই রয়েছি, আর কেউ নেই। অন্য সব দল অনেক আগেই উঠে গেছে। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। শব্দটা আবার এলো, এবার যেন আরো কাছে। অশোকবাবু টর্চ হাতে নিয়ে বললেন, চলো তো দেখে আসি। আমরা সবাই একসঙ্গে এগোলাম। যেখানে ইটের গাঁথুনি বেরিয়েছিল সেখানে পৌঁছে দেখি কোনো শব্দ নেই, চারিদিকে সম্পূর্ণ নীরবতা। ঠিক তখনই রহিম নিচের দিকে টর্চ ফেলতেই চমকে উঠে বলল, সাহেব, সাহেব, এটা দেখুন। আমরা সবাই ঝুঁকে পড়লাম। ভেজা মাটির ওপর কয়েকটা জুতোর ছাপ, কিন্তু ছাপগুলো আমাদের কারোর নয়।
কারণ আমরা সবাই ভারী সেফটি বুট পরেছিলাম, আর ওই ছাপগুলো ছিল সরু চামড়ার বুটের, পুরনো দিনের ডিজাইন। অশোকবাবু নিচু হয়ে মেপে দেখলেন ছাপগুলো একেবারে টাটকা, যেন কিছুক্ষণ আগেই এখান থেকে কেউ হেঁটে গেছে, কিন্তু আশেপাশে একজনও মানুষ নেই। আরও অদ্ভুত বিষয় হলো, ছাপগুলো এসে শেষ হয়েছে সেই ইটের গাঁথুনির সামনে। ফিরে যাওয়ার কোনো ছাপই আমরা দেখতে পাইনি। রহিম কাঁপা গলায় বলেছিল, লোকটা গেল কোথায়? আমি কোনো উত্তর দিতে পারলাম না। গোপাল কাকা শুধু বিড়বিড় করে বললেন, যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই গেছে। আমি বিরক্ত হয়ে বললাম, কিন্তু সামনে তো দেওয়াল। তিনি শান্ত গলায় বললেন, আজ দেওয়াল আছে, আগে হয়তো ছিল না। সেই রাতের ঘটনাটা আমরা লিখিতভাবে রিপোর্ট করিনি, কারণ জুতোর ছাপের কথা লিখলে সবাই হাসাহাসি করবে। পরদিন সকাল 8টায় প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি নিয়ে ইটের গাঁথুনির একটা ছোট্ট অংশ খুলে ফেলা হলো। প্রথম ইটটা সরাতেই ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসের সঙ্গে এলো বহু দিনের বন্ধ স্যাঁতস্যাঁতে গন্ধ, এমন গন্ধ যেন বহু দশক ধরে সেই জায়গা প্রকাশ্যে আসেনি। শ্রমিকরা মুখে রুমাল চেপে দাঁড়িয়ে রইল। প্রায় 1 ঘন্টা পর মুখটা এতটাই খোলা হলো যে একজন মানুষ ভেতরে ঢুকতে পারবে। আমি, তপনবাবু আর সুশান্তবাবু টর্চ নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই একজন বৃদ্ধ শ্রমিক বলে উঠলেন, ওই সুড়ঙ্গটা খুলবেন না বাবুরা, ওই সুড়ঙ্গটা খুলবেন না। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, আমার ঠাকুরদা বলতেন ব্রিটিশ সাহেবরা এই পথ ব্যবহার করত। তারপর একদিন হঠাৎ সব বন্ধ করে দেয়। তারপর থেকে কেউ আর ওদিকটায় যেত না। অজিতবাবু জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চিত? বৃদ্ধ মাথা নাড়লেন, নিশ্চিত নই, ছোটবেলায় গল্প শুনেছি। তবে একটা কথা মনে আছে, লোকেরা বলতো যারা ওই পথ দিয়ে শেষবার গিয়েছিল তাদের আর কেউ কোনোদিন ফিরে আসতে দেখেনি। সবাই চুপ করে গেল। সুশান্তবাবু হালকা হেসে বললেন, লোককথা অনেক আছে, আমরা তথ্যের ওপরই ভরসা করব। কথাটা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর থেকে হালকা বাতাস এসে টর্চের আলো কাঁপিয়ে দিয়ে গেল। মানে ভেতর থেকে ঠান্ডা বাতাস আসার পর ব্যাটারি চালিত টর্চ দপ দপ করে উঠল। তারপর খুব অস্পষ্টভাবে মনে হলো যেন অনেক দূর থেকে কারো হাঁটার শব্দ ভেসে আসছে। আমি তপনবাবুর দিকে তাকালাম। তিনি আমার আগেই শব্দটা শুনেছেন। আমরা দুজনেই একসঙ্গে টর্চের আলো ফেললাম সেই দিকে। সুড়ঙ্গের ভেতরে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের অনেক গভীরে এক মুহূর্তের জন্য যেন মনে হলো কারো হাতে ধরা একটি পুরনো লণ্ঠনের ক্ষীণ হলুদ আলো নড়ে উঠল। তারপর আবার সব অন্ধকার। আমরা কেউ আর কথা বললাম না, কারণ প্রত্যেকের মনে তখন একই প্রশ্ন, সুড়ঙ্গটা যদি 100 বছরেরও বেশি ধরে বন্ধ থাকে তবে ভেতরে লণ্ঠনের আলো কোথা থেকে আসবে? পরদিন সকালে ঠিক 8টায় সিদ্ধান্ত নেওয়া হলো সুড়ঙ্গের ভেতরে একটি প্রাথমিক সমীক্ষা করা হবে। কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রথমে অক্সিজেনের মাত্রা, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস পরীক্ষা করা হলো। সেই সময় এত আধুনিক যন্ত্র না থাকলেও পোর্টেবল গ্যাস ডিটেক্টর ছিল। রিপোর্টে দেখা গেল বাতাসে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম হলেও মানুষের প্রবেশে আপাতত কোনো বিপদ নেই। তবু নিরাপত্তার জন্য মোটা দড়ি, টর্চ, অতিরিক্ত ব্যাটারি, অক্সিজেন মাস্ক এবং ফার্স্ট এড নিয়ে আমরা 4 জন ভেতরে ঢুকলাম। আমি, অজিতবাবু, জিওলজিস্ট তপন সেন এবং প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা সুশান্তবাবু। বাইরে দাঁড়িয়ে রইলেন অশোকবাবু, গোপাল কাকা এবং আরও কয়েকজন শ্রমিক। তার মধ্যে সেই বৃদ্ধ শ্রমিকও ছিলেন যিনি কিনা আগের রাতে ওখানে ব্রিটিশদের সুড়ঙ্গ থাকার কথা বলেছিলেন। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো সুড়ঙ্গের নির্মাণ শৈলী। ইটের গাঁথনি অসাধারণ মজবুত। চুন সুরকির আস্তরণ এখনো অনেক জায়গায় অক্ষত। দেয়ালের গায়ে লোহার হুক আর গোলাকার রিং বসানো।
যদিও মরচে ধরা, মনে হচ্ছিল একসময় এইখানে পাইপলাইন কিংবা ভারী মালামাল টেনে নিয়ে যাওয়া হতো। আমরা প্রায় 30 মিটার মতো এগিয়ে এসেছি। তারপরেই একটা মোড় লক্ষ্য করলাম। মোড়ের পর সুড়ঙ্গটা আরও চওড়া, মেঝেতে কয়েক ইঞ্চি পুরু ধুলো। অদ্ভুত ব্যাপার হলো, এত বছরের ধুলোর ওপর কোথাও ইঁদুরের পায়ের ছাপ পর্যন্ত নেই, যেন বহু বছর ধরে কোনো প্রাণীও এই পথে আসেনি। সুশান্তবাবু নিচু হয়ে ইট পরীক্ষা করতে করতে বললেন, এটা সম্ভবত 19 শতকের শেষের দিকের নির্মাণ, পরে হয়তো বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক তখনই তপনবাবু টর্চের আলো ডান দিকের দেয়ালে ফেললেন। আমরা থমকে দাঁড়ালাম। দেওয়ালে ইংরেজিতে কিছু লেখা, বেশিরভাগই মুছে গেছে, তবু কয়েকটা শব্দ পড়া গেল। মিউনিসিপ্যাল সার্ভিস টানেল। আরেকটু নিচে লেখা রয়েছে অথরাইজড পার্সোনেল অনলি। অজিতবাবু বললেন, তাহলে এটা সম্ভবত পুরনো সার্ভিস টানেল। সুশান্তবাবু মাথা নাড়লেন, হতে পারে, কিন্তু এই সুড়ঙ্গ এত গোপন পথে করে কেন বন্ধ করা হলো সেটা তো এখনো পরিষ্কার নয়। আমরা আরো এগোলাম। আরো 50 মিটার পর সুড়ঙ্গটা একটা ছোট গোলাকার চেম্বারে গিয়ে শেষ হয়েছে। চেম্বারের মাঝখানে ভাঙা কাঠের একটা টেবিল, চারপাশে মরচে ধরা লোহার বাক্স। দেওয়ালের এক কোণে একটা পুরনো লণ্ঠন। মনে হচ্ছিল সবাই যেন হঠাৎ একদিন কাজ ফেলে চলে গেছে। আমি একটা বাক্সের ঢাকনা খুলতেই ভেতর থেকে কয়েকটা ধাতব চাকতির মতো জিনিস বেরিয়ে এলো। ধুলো ঝেড়ে দেখি ছোট ছোট পিতলের পরিচয় ফলক, প্রত্যেকটায় একটা করে নম্বর খোদাই করা। 3, 7, 12, 19, 23, সব মিলিয়ে 26টা, কিন্তু নম্বরগুলো ধারাবাহিক নয়। তপনবাবু বললেন, এগুলো কর্মীদের পরিচয় ট্যাগ হতে পারে। সুশান্তবাবু সবগুলো কাগজে মুড়ে সংরক্ষণ করলেন। ঠিক তখনই আমাদের চোখ পড়ল চেম্বারের এক কোণে। সেখানে একটা মোটা লোহার দরজা। দরজার বাইরে থেকে ইট গেথে বন্ধ করা হয়েছে। অজিতবাবু কাছে গিয়ে টোকা দিতেই ভেতর থেকে একটা ফাঁপা আওয়াজ এলো। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। সুশান্তবাবু বললেন, আজ আর ভাঙা যাবে না, আগে অনুমতি লাগবে। আমরা ফিরে আসতে যাচ্ছি, ঠিক তখনই গোপাল কাকার গলা বাইরে থেকে ভেসে এলো, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমরা দ্রুত বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি গোপাল কাকার মুখ ফ্যাকাশে। তিনি কাঁপা গলায় বললেন, আপনারা ভেতরে ছিলেন? ঠিক আছে। আমি অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাইছেন? আপনি তো দেখলেন আমরা ভেতরে এলাম। তিনি বললেন, আসলে এইমাত্র আপনাদের 4 জনকে তো আমি ওই সুড়ঙ্গের মুখ থেকে বেরোতে দেখলাম। আমি হেসে বললাম, তাহলে আমরা কোথা থেকে এলাম? তিনি ধীরে ধীরে বললেন, আমি কি ভুল দেখেছি? আপনাদের পেছনে আরো 4 জন ছিল, আমি সেই দেখেই তো এগিয়ে এলাম। আমাদের শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। অশোকবাবু সঙ্গে সঙ্গে বললেন, কোথায়? গোপাল কাকা কাঁপা হাতে সুড়ঙ্গের দিকে আঙুল দেখিয়ে বললেন, আপনাদের দিকে, আপনাদের ঠিক পিছনেই ছিল। আমি ভেবেছিলাম প্রত্নতত্ত্ব বিভাগের লোক, কিন্তু আলো ভালো করে পড়তেই। তিনি এই বলে চুপ করে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? তিনি ফিসফিস করে বললেন, 4 জনের গায়ে পুরনো ধাঁচের কোট ছিল আর মাথায় গোল টুপি, একজনের হাতে লণ্ঠন। আমি ওই লণ্ঠন দেখেই তো অবাক হলাম। আপনারা তো কেউ লণ্ঠন নিয়ে যাননি। আমি ডাকতেই ওরা সুড়ঙ্গের অন্ধকারে মিলিয়ে গেল। আমরা সবাই স্তব্ধ। মানে আমরা যখন ভেতরে ঢুকছি আমাদের পেছনে কেউ অনুসরণ করছিল। কারা? অজিতবাবু প্রথমবারের মতো চুপ হয়ে গেলেন। আমরা বাইরে বেরিয়ে এলাম। সন্ধ্যায় প্রকল্প দপ্তরে জরুরি বৈঠক ডাকা হলো। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা সুশান্তবাবু তখন একটা পুরনো নীল নকশা টেবিলের ওপর মেলে ধরলেন। নকশাটা তিনি সেদিন দুপুরেই কলকাতার পুরসভার পুরনো নথি থেকে সংগ্রহ করে এনেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, ওই সুড়ঙ্গটা শুধু ড্রেনেজ বা সার্ভিস টানেল ছিল না। 1905 সালের পর ব্রিটিশ প্রশাসন এটাকে পরিবর্তন করেছিল।
ঘরে সবাই নিঃশব্দে শুনছিল তার কথা। তিনি নকশার একটা অংশে আঙুল রেখে বললেন, এই অংশে লেখা আছে এমার্জেন্সি হোল্ডিং প্যাসেজ। অজিতবাবু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, মানে? সুশান্তবাবু গম্ভীর গলায় বললেন, জরুরি পরিস্থিতিতে কয়েক ঘন্টার জন্য বন্দীদের বা সন্দেহভাজনদের গোপনে রাখার ব্যবস্থা ছিল এখানে। তিনি আরেকটা কাগজ বের করলেন। সেটা ছিল 1931 সালের একটি অসম্পূর্ণ প্রশাসনিক নথির অনুলিপি। তাতে মাত্র একটা লাইন স্পষ্ট পড়া যাচ্ছিল, দ্য আন্ডারগ্রাউন্ড প্যাসেজ হ্যাজ বিন সিল্ড আফটার দ্য ইনসিডেন্ট। কিন্তু কি ঘটনা, কেন সিল করা হয়েছিল তার আর কোনো উল্লেখ নেই। বৈঠক শেষ হওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া হলো যে পরদিন ইট দিয়ে বন্ধ করা লোহার দরজার অংশ প্রত্নতত্ত্ব বিভাগের উপস্থিতিতে খোলা হবে। সবাই বেরিয়ে যাচ্ছিল। আমি শেষবারের মতো টেবিলের ওপর রাখা পিতলের পরিচয় ফলকগুলোর দিকে তাকালাম। ভাবলাম, এই জিনিসগুলো কত দিন ধরে মাটির নিচে বন্দী হয়েছিল। সেদিন রাতেই প্রকল্প দপ্তর থেকে নির্দেশ এলো, পরদিন সকাল পর্যন্ত খনন কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রত্নতত্ত্ব বিভাগ, রেল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের উপস্থিতিতে ইট দিয়ে বন্ধ করা লোহার দরজাটি খোলা হবে। পরদিন সকাল 9টায় আমরা আবার জায়গায় পৌঁছলাম। সুড়ঙ্গের ভেতরে ঢোকার আগে সবার নাম নথিভুক্ত করা হলো। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা সুশান্তবাবু স্পষ্ট করে বললেন, আজ যা কিছু পাওয়া যাবে তার সব কিছু সরকারি সম্পত্তি হিসেবে সংরক্ষণ করা হবে। কেউ কিছু স্পর্শ করবেন না। আমরা মাথা নাড়লাম। শ্রমিকরা খুব সাবধানে ইট খুলতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর লোহার দরজাটা সম্পূর্ণ দেখা গেল। দরজার গায়ে মোটা মরচে, মাঝখানে ইংরেজিতে লেখা EHP 1906। তার নিচে ছোট অক্ষরে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। সুশান্তবাবু বললেন, EHP সম্ভবত এমার্জেন্সি হোল্ডিং প্যাসেজ। দরজার তালা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। দুজন শ্রমিক ধাক্কা দিতেই দরজাটা কর্কশ শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে এলো। ঠিক আগের মতো কোনো অদ্ভুত অনুভূতি হলো না। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। ঘরটা খুব বড় ছিল না। 2 পাশে ছোট ছোট ইটের ঘর, মাঝখানে সরু করিডোর। প্রথম ঘরে ঢুকতেই আমরা থমকে দাঁড়ালাম। মেঝেতে পড়ে আছে মরচে ধরা শিকল, একটা লোহার জলের মগ, ভাঙা কেরোসিন লণ্ঠন, আর এক কোণে একটা মানুষের কঙ্কাল। কঙ্কালটা যেভাবে দেয়ালের পাশে হেলান দিয়েছিল তাতে মনে হচ্ছিল মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত দরজার দিকেই তাকিয়ে বসেছিল। পুরো সুড়ঙ্গ তল্লাশি করে মোট 4টে কঙ্কাল পাওয়া যায়। সবগুলোর অবস্থানই প্রায় একই রকম। কারো হাতের কাছে শিকল, কারোর পাশে ধাতব থালা। কোথাও অস্ত্র নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু দীর্ঘ অপেক্ষার নীরবতা। ঘটনাটা সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হলো। কঙ্কালগুলোর পাশে কিছু ব্যক্তিগত জিনিসও পাওয়া গেল। একটি ভাঙা পকেট ঘড়ি, একটি চশমার ফ্রেম, 2টো পুরনো মুদ্রা আর একটি চামড়ার খাতার ছেঁড়া অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি পাওয়া গেল শেষ ঘরে, একটি লোহার বাক্স। বাক্সের ভেতর বেশ কয়েকটা সরকারি কাগজপত্র দেখা গেল, যদিও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। হাত দিতে গেলেই পাউডারের মতো ভস্ম হয়ে যাচ্ছিল। তবু কিছু লেখা যেটা বোঝা গেল, সেখানে উল্লেখ ছিল 1930-31 সালের রাজনৈতিক অস্থিরতার সময় কয়েকজন সন্দেহভাজন স্বাধীনতা সংগ্রামীকে অস্থায়ীভাবে এই ভূগর্ভস্থ আটক পথে রাখা হয়েছিল। পরে শহরে হঠাৎ অগ্নিকাণ্ড ও ধসের আশঙ্কায় সুড়ঙ্গের কয়েকটি অংশ জরুরি ভিত্তিতে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নথির শেষ অংশ ছিঁড়ে গিয়েছিল, তাই ঠিক কি ঘটেছিল তা আর জানা গেল না। প্রত্নতত্ত্ব বিভাগের প্রাথমিক মত ছিল সম্ভবত কোনো প্রশাসনিক গাফিলতির কারণে ওই মানুষগুলো আর বেরোতে পারেননি। পুরো জায়গা ছানবিন করার পর পাওয়া গিয়েছিল 4টে লাল কোট আর 4টে গোলাকৃতি টুপি। বছরের পর বছর ঘটনাটা সরকারি নথির ভেতরেই চাপা পড়েছিল। সুশান্তবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন,
ইতিহাস কখনো কখনো ইচ্ছা করেই অনেক কিছু ভুলে যায়, কিন্তু মাটি ভুলে যায় না। সব ইতিহাসের উৎস এই মাটি থেকেই। আমরা কেউ কোনো কথা বললাম না। সেই বিকেলেই সিদ্ধান্ত হলো সমস্ত কঙ্কাল অত্যন্ত সম্মানের সঙ্গে উদ্ধার করা হবে। কয়েকদিনের মধ্যেই ফরেনসিক পরীক্ষার পর প্রশাসনের উপস্থিতিতে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিচয় জানা যায়নি, তবু সরকারি নথিতে প্রথমবার লেখা হলো অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিরা ব্রিটিশ আমলের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে উদ্ধার। প্রত্নতত্ত্ব বিভাগ সুড়ঙ্গটির সম্পূর্ণ নকশা সংরক্ষণ করে। মেট্রোর মূল নির্মাণ পরিকল্পনাও সামান্য পরিবর্তন করা হয়, যাতে ঐতিহাসিক অংশটি নষ্ট না হয়। এরপর একটি অদ্ভুত পরিবর্তন আমরা সবাই লক্ষ্য করলাম। রাত 2:42 আর কোনো পদশব্দ শোনা গেল না। কম্প্রেসার আর নিজে থেকে বন্ধ হলো না। অকারণে ঠান্ডা বাতাসও আর বইল না। রহিম একদিন হেসে বলল, সাহেব, মনে হচ্ছে এবার নিচে সবাই শান্তিতে আছে। গোপাল কাকা চুপচাপ দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ পর শুধু বললেন, যাদের কথা কেউ মনে রাখেনি, আজ অন্তত তাদের নাম না হোক, অস্তিত্বটা সবাই জানল। বেশ কিছু মাসের পরে সেই অংশের কাজ শেষ হয়। মেট্রোর লাইন বসানো হলো, পরীক্ষামূলক ট্রেনও চলল। আমি আরও কয়েক বছর সেই প্রকল্পে কাজ করেছি। তারপর অন্য জায়গায় বদলি হয়ে যাই। কিন্তু যাওয়ার আগে একদিন সুশান্ত বাবুর সঙ্গে শেষবার দেখা হয়েছিল। তিনি আমাকে একটা কাগজ দেখিয়েছিলেন, ব্রিটিশ আমলের একটি পুরনো মানচিত্র। সেখানে ছোট্ট করে লাল কালিতে লেখা ছিল প্যাসেজ সিল্ড 1931। নিচে আরেকটি লাইন, রেকর্ডস ইনকমপ্লিট। সুশান্তবাবু বলেছিলেন সব প্রশ্নের উত্তর ইতিহাসও দিতে পারে না। আমি হেসে বলেছিলাম, তবু একটা জিনিসের উত্তর আমরা পেয়েছি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি? আমি বলেছিলাম যে পদশব্দগুলো আমরা শুনতাম সেগুলো হয়তো ভয়ের ছিল না, হয়তো সেগুলো ছিল বহু বছর ধরে বিস্তৃত কিছু মানুষের নীরব উপস্থিতি, যারা শুধু চাইছিল কেউ একদিন তাদের খুঁজে পাক। গোপাল কাকা সেই দিন আমাদের পেছনে যে 4 জনকে দেখেছিল, তারা হয়তো তাদেরই অতৃপ্ত প্রেতাত্মা, কে বলতে পারে। সুশান্তবাবু আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আজ এই ঘটনার প্রায় 50 বছর কেটে গেছে। কলকাতা মেট্রো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। ট্রেন সেই সুড়ঙ্গের পাশ দিয়েই বহুবার চলে যায়। যাত্রীরা কিছুই জানেন না, হয়তো জানার প্রয়োজনও নেই। কিন্তু আমি যখনই মেট্রোয় চড়ে সেই অংশটা পার হই, অজান্তেই মাথা নত হয়ে যায়। ভয়ের জন্যে নয়, সম্মানের জন্যে। কারণ আমি জানি কলকাতার ব্যস্ত শহরের নিচে শুধু ইট, কংক্রিট আর রেল লাইন নেই, চাপা পড়ে আছে কিছু অসমাপ্ত ইতিহাস, কিছু বিস্তৃত মানুষ আর এমন কিছু সত্য যেগুলো একদিন আলোয় এসেছিল বলেই হয়তো সেই রাতের অদ্ভুত পদশব্দ চিরদিনের জন্যে থেমে গিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে। উন্মেষকে সত্যি হ্যাটস অফ। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, ঘটনা সত্যি হোক বা মিথ্যে আমরা যাচাই করতে যাব না, প্রেতপক্ষ কখনোই যাচাই করতে যায়ও না। কিন্তু এই ঘটনার এন্টারটেনমেন্ট ভ্যালু আমার কাছে টপ ক্লাস। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ঘটনাটা শুনলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে। আর যারা নতুন আমার চ্যানেল শুনছো, ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে জয়েন করে যেও, আমাদের পরিবারের অংশ হয়ে ওঠো, এটুকুই বলতে পারি। আর অবশ্যই যারা ঘটনা শুনছো, আবারও বলছি, যদি ঘটনা তোমাদের ভালো লাগে হাইপ বাটনটা ক্লিক করতে ভুলবে না। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, মায়া সরকার লিখেছে হাই, চলে এলাম ঘটনা শুনতে, ভালো থেকো। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই, লিখেছে এবারটা আরো ভয়ঙ্কর হয়েছে। কমেন্ট করেছে মধুরিমা তরণ। সুদেশনা সিনহা রয় লিখেছে দ্বিতীয় ঘটনাটা ভালো লাগলো, প্রথম ঘটনাটা প্যাথেটিক, তবে দাদা ঘটনাটা ইনকমপ্লিট লাগলো আমার।
কমেন্ট করেছে মিঠু পাত্র। গীতা গোস্বামী লিখেছে, হ্যালো সোনা ভাই, তোমার ঘটনার অপেক্ষায় আমি বসেছিলাম, এখন তাড়াতাড়ি ঘটনাগুলো আসছে না ভাই, কেন বলো তো? যেমন একটু দেরি হয়ে গেল, কখন 10টার আগেই এসে বসে আছি আর মোবাইল খুলছি কিন্তু ঘটনা খুঁজে পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা নয়, কেননা ঘটনা কিন্তু 10টার সময় চলে আসে আমাদের প্রেতপক্ষ চ্যানেলে। এই সব কটা কমেন্টই এসছে হন্টেড ফ্ল্যাট নাম্বার 10C কে ওই বাচ্চাটা এক পরিবারের উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রেতপক্ষের 420 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।